হ্যাঁ, দেখো আজকে যে ঘটনাটা আমি জানাবো সেটা রিলেট করেই কিন্তু আজকে আমি চাইছি যে কিছু সাধনার ব্যাপারেও কথা বলবো, যেগুলো কতটা ভয়ঙ্কর হতে পারে বা যেগুলো মানুষের করা উচিত না উচিত না সমস্ত কিছু আমি ক্লিয়ার করব। তো এবার প্রথমে আমি ঘটনায় আসছি, অবশ্যই খুব মন দিয়ে দর্শকদের শুনতে বলবো আমি। কারণ সমস্ত কিছু জিনিস কিন্তু ছেলে খেলা নয়। এই যে আজকাল ইউটিউবের জগতে অনেক দেখবে ইয়াং জেনারেশন আছে যারা বিভিন্ন জায়গায় গিয়ে ভিডিও করছে, এমনকি ওই যে লেবু লঙ্কা রাস্তায় পড়ে আছে, এসব কিছু হয় না, এটা প্রুভ করার জন্য দেখা গেল ওই লেবুটাকে নিংড়ে শরবত করেই খেয়ে নিল, যে দেখো আমি সুস্থ আছি, কিছু হয় না। আমি একটাই বলবো, আপনারা সেটুকুই শুনছেন যেটুকু ক্যামেরায় দেখানো হচ্ছে, তার পেছনে কি হচ্ছে বা তার পরবর্তীতে কি হচ্ছে কেউ কিন্তু জানে না। এই যে ভানগার ফোর্ট সবাই জানে খুব হরর, বেগুন কোদর সবাই জানে হরর, সেখানে গিয়ে কিছু ইউটিউবার ভিডিও করছে, ছাড়ছে যে না দেখো আমরা ঠিক, কিছু নেই, এইসব বাজে কথা। কিন্তু তার পরবর্তীতে কি হচ্ছে, এমনকি 1 মাস পরেও হতে পারে, কেউ কিন্তু জানে না। তো এর আমি দুইজন ছেলের আমি ঘটনা বলবো। কেসটা এসছিল আমার কাছে গত বছর দুর্গাপুজোর পর। হ্যাঁ, দুর্গাপুজোর সমসাময়িক বা কিছুদিন বাদে এরম হবে, এতটা ঠিক মনে পড়ছে না। যাই হোক, তো দুটি ছেলে, সঞ্জয় আর পাপাই, দুটি বন্ধুর নাম, দুই বন্ধু। সঞ্জয়দের আদি বাড়ি ছিল তোমার ওই সিউড়ি সাইডে, সিউড়ির দিক করে, মানে গ্রাম, একদম গ্রাম। আদি বাড়ি ওটা, বিশাল পৈতৃক বাড়ি। আমি বিশাল এই কারণে বলছি কারণ আমি বাস্তু ভিজিট করতে গেছিলাম। বিশাল বাড়ি। তো পুরোনো দিনের বাড়ি যেরম হয়, বাস্তু মেনটেন করেও হয়তো করা হয়নি, যাই হোক, কারণ ওদের সাউথ ওয়েস্টে বাথরুম ছিল, নৈঋত কোণে বাথরুম ছিল, ঠিক আছে। এবার ছেলেটি ওখানকার, কিন্তু কর্মসূত্রে কলকাতায় চলে আসে, এমএনসিতে জব করত, এবং পরিবারে বৃদ্ধ বাবা আর মা, তো বাবা মাকে নিয়েই ছেলেটি কিছুদিন বাদে আসে, অবিবাহিত কিন্তু। কিন্তু দুর্গা পুজোর সময়টা করে তারা ওখানে যেত, কারণ ওদের ওখানে নিজস্ব পুজো হতো। সিউড়ি মানে বুঝতে পারছো, তারাপীঠের খুব কাছে। তো ওখানে ওরা দুর্গাপুজোর সময় সে বছর যায়, দুইজনই যায়। এবং ওখানে এতকাল তারা ছিল, কোনো রকম কিন্তু প্রবলেম ক্রিয়েট হয়নি, সেই কারণেই কোনো জ্যোতিষী বলো তান্ত্রিক বলো কারোর দরকারও পড়েনি। কিন্তু এত দিন যাবৎ ওই গৃহ বন্ধ অবস্থায় পড়ে থাকে, এবং সবথেকে আশ্চর্যের বিষয়, ওরা এখানে চলে আসার পর বহুবার বাড়িটা বিক্রি করে দেওয়ার চেষ্টা করেছে, কারণ ওরা এখানে ফ্ল্যাট কিনে নিয়েছে। ওরা বাড়িটা বিক্রি করার যতবারই চেষ্টা করেছে, লোক দেখে গেছে। সত্যি বলছি, ওই বাড়িটা দেখলে তোমার নিজেরই নিতে ইচ্ছা করবে, মানে অসাধারণ। এবং পুরোনো দিন হলে কি হবে, মেনটেন খুব ভালো করে রেখেছে, মানে দেখে মনে হবে না তোমার যে এই ঝরে পড়ছে খোসলা চুন, ওসব কিছু না, একদম সুন্দর। তো ওরা বাড়িটা বলছে, এটাই আশ্চর্য হয়ে যাচ্ছি, এমনকি একজন পুলিশ ইন্সপেক্টর, তার অর্থের অভাব নেই সাধারণত, ওই বাড়িটা কেনার মতো ক্ষমতা আছে, সে এসেছে অ্যাড দেখে, এবং বাড়িটা দেখে খুব পছন্দ, এমন পছন্দ যে ও 5,000 টাকা অ্যাডভান্স করে গেছে। 5,000 টাকা জাস্ট এরকম হাতে দিয়ে গেছে যে দেখুন, কাউকে দেবার হলে আমাকে আগে ফোন করবেন, আমি কিন্তু এটা নেবই, শিওর শট। ওই পুলিশ অফিসারের মেয়ে, 11 বছর বয়স, সে মারা যায় হঠাৎ করে। আচ্ছা। তো তারপর তার এই বাড়ি কেনার ব্যাপারটা পোস্টপন হয়ে যায়, সে আর এদিকে আর অগ্রসর হয় না, নেয় না। তো সেটাই ওই ভদ্রমহিলা বলে, দিদি আশ্চর্য হয়ে গেছি, বাড়িটা যতবারই বিক্রি করার চেষ্টা করছি, বাড়িটা কিন্তু বিক্রি করা যাচ্ছে না। এই রিলেটেড বিষয় নিয়েই কিন্তু এসেছিলেন ভদ্রমহিলা আমার কাছে ভিডিও দেখে, যে বাস্তুর মাটি নিয়ে আসবো। আমি বললাম হ্যাঁ অবশ্যই নিয়ে আসবেন, মাটি হোক বা ঝাড় দিয়ে ধুলো হোক নিয়ে আসবেন। উনি নিয়ে আসেন চেম্বারে। আমি যখনই জিনিসটায় হাত দিই, আমি অত্যাধিক সুগন্ধ, মানে মাটিটার মধ্যে ও খুব সুন্দর গন্ধ আমি পাই, খারাপ গন্ধ না কিন্তু খুব সুগন্ধ পাই। আর ঝটকা লাগে একটা, মানে মাটিটায় হাত দিয়ে একটা যেন চিরচির করে ওঠে, আঙুল দুটো যেন চিরচির করে ওঠে। আমি হাতটা সরিয়ে নিই সাট করে। তা আমি বলি যে দেখুন বাড়িটায় প্রবলেম আছে কি না আমি না বুঝতে পারছি না। কারণ হচ্ছে সাধারণত আমি যতগুলো বাস্তুর মাটি দেখেছি বা বাস্তু ভিজিট করেছি, আষ্টে গন্ধ বের হয়, যদি কোনো এন্টিটি বা কোনো নেগেটিভ কিছু থাকে, আষ্টে, বা কেউ যদি তন্ত্র করে রাখে, আষ্টে গন্ধ বের হয়। আপনার বাড়ির মাটি থেকে সুগন্ধ বের হচ্ছে, আপনি নিজে শুকুন একবার ভালো করে, ভদ্রমহিলাকে শোকায়, ও গন্ধ পাই জ্যাসমিনের যেমন গন্ধ হয় চন্দন মিশ্রিত, ওরকম একটা গন্ধ। বলছে হ্যাঁ সত্যি তো, আমি তো কিন্তু আমার বাড়িতে এই গন্ধটা বের হয় না। আল্লাহ, আপনার বাড়িতে কোনো শব্দ, এমন কিছু শব্দ পান যেটা মানে আনন্যাচারাল বলে? বলছে হ্যাঁ ভয় শব্দ বলতে দেখুন, ছাদের ওপর মাঝে মধ্যে ঘুঙরুর আওয়াজ পেয়েছি, ছাদের ওপরে পেয়েছি, মানে ঘুঙরু পরে হেঁটে যাওয়ার শব্দ।
আলো তাহলে আপনাকে একবার বাস্তুটা ভিজিট করাতে হবে, কোনো সমস্যা নেই। বলছে আপনি কবে যাবেন বলুন বাস্তু ভিজিট করতে। না যাব। আমি বাস্তু ভিজিট করতে যাই, দুর্গাপুজোর আগে যাই, দুর্গাপুজোর আগে বাস্তুটা ভিজিট করতে যাই, বাস্তু ভিজিট করি। আমার ভাইবটা ভীষণ ভালো লেগেছিল। ওনাকে বলেই এলাম আপনার প্রবলেম একটাই, সাউথ ওয়েস্টে বাথরুম, এটা কিন্তু ভেঙে দিন বা বন্ধ। বলছে দেখুন এখন তো এখানে থাকছি না, তো বাথরুমটা শুকনোই। আলাম বাথরুম শুকনো থাক ভেজা থাক এটা ম্যাটার করে না, প্যান যখনই বসে যাচ্ছে পটি প্যান, তখনই সেটা তার মানে বাথরুম রূপেই গণ্য হচ্ছে। তো সাউথ ওয়েস্ট মানে নৈঋত কোণ, সেটাকে আমরা রাক্ষস দুয়ারও বলতে পারি বা রাহুর দিক পুরোপুরি। তো এখানে যদি বাথরুম চলে আসে তাহলে সে নেগেটিভ জিনিসকে বেশি অ্যাট্রাক্ট করবে। কোনো কোণ যেমন নর্থ ইস্ট বা সাউথ ওয়েস্ট বাথরুম একদমই চলবে না। নর্থ ইস্টে বাথরুম থাকলে সেই বাড়িতে ক্যান্সার হবেই, ব্লাড রিলেটেড প্রবলেম, থ্যালাসেমিয়াও হতে পারে, অ্যানিমিয়াও হতে পারে বা ব্লাড ক্যান্সার হতে পারে। আমাদের বাস্তু কিন্তু আমাদের রোগের মেন কারণ, ঠিক আছে। ওনাকে গিয়ে বললাম এইটা খালি চেঞ্জ করুন বা ভেঙে দিন, দরকারে থাকবেন না থাকবেন সেটা আলাদা ব্যাপার, কিন্তু ভেঙে দিন। আর কিন্তু আপনার বাস্তুর ভাইব ভীষণ ভালো, মানে আমার খুব শান্তি লাগছে, একটা ভেতর থেকে ভীষণ শান্তি। তো এটা ঢুকলে না বোঝা যায়। তো বললাম তাহলে, বলছে তাহলে কিছু প্রবলেম নেই, বাড়িটা বিক্রি হচ্ছে না কেন দিদি তাহলে? তা আমি বললাম যে দেখুন কেন বিক্রি হচ্ছে না জানি না, আমি তো আর রাত থাকতে পারি না কোনো ক্লায়েন্টের বাড়িতে গিয়ে, এইভাবে তো বাস্তু ভিজিট করতে গিয়ে রাত থাকতে পারি না, এবং ওরাও ফিরবে, কলকাতা ফিরে যাবে। সিউড়ি মানে যথেষ্ট তোমার 6-6.5 ঘন্টা এমনিই চলে যাচ্ছে, আবার কলকাতা ব্যাক করা, কারণ ওখানে ওনাদের খাট টাট কিছু নেই, সব চলে এসছে এখানে। বলছে যেমন করে হোক আমাকে বাড়িটা বিক্রি না করলে, আমি দেনা প্রচুর দেনায় পড়ে গেছি, বাড়িটা বিক্রি করে যে টাকাটা পাবো সেইগুলো নিয়ে আমাকে দেনা শোধ করতে হবে, ব্যাপারটা আপনি বুঝুন আমাকে। বলছে যেমন করে হোক এই বাড়িটা বিক্রি করার ব্যবস্থা করুন। আমরা তাহলে এক কাজ করুন, দুর্গাপুজো সামনে আসছে, দুর্গাপুজোটা পেরিয়ে যাক, দুর্গাপুজো পেরিয়ে গেলে আপনি আমার সাথে যোগাযোগ করুন, দুর্গাপুজোটা পেরিয়ে গেলে আবার যোগাযোগ করুন, তখন বাস্তুর মধ্যে কী করণীয় কী করা উচিত আমি আমার সিনিয়র যারা রয়েছে বা পুরোহিত আমার হাজব্যান্ড এদের সাথে আলোচনা করে কি করতে হবে। একটা সপ্তশতী হোম তো করতেই হবে, এটা কনফার্ম, এবং পুরো পূর্ণাঙ্গ কালী পুজো, শ্যামা কালী বলা হয় যেটাকে, শ্যামা কালী পুজো। তো তখন বলছে আচ্ছা যা করতে হয় আপনি করুন, এই বাড়িটা বিক্রি করলে আমি নয় করে 80 থেকে 90 লাখ টাকা, খুব ভালো ক্লায়েন্ট পেলে 1 কোটি পর্যন্ত। আর একদম ঠিক বলছে, জমি যা আছে এবং যা বাড়ির আয়তন সব মিলিয়ে কিন্তু প্রায় 1 কোটির কাছাকাছি। উনি বলছে আমি ছেড়েই দিলাম এত টাকা, আমি যদি 60-70 লাখ টাকাও পাই সমস্ত দেনা আমার মিটে যাবে। খুব ভালো কথা। এবার দুর্গাপুজো শুরু হলো, আর তোমার দাদা মানে আমার হাজব্যান্ড কিন্তু নবরাত্রি করে। এখানে একটা আমি ঘটনা বলে রাখছি, খুবই আশ্চর্য। দেখো নবরাত্রি বা মায়ের সাথে কিন্তু বলির একটা সম্পর্ক রয়েছে, মাস্ট দরকার। এবার আমরা যেহেতু তন্ত্র সাধক বা সাধিকা বা তন্ত্র মার্গে আছি, আমরা বলিটাকে সাপোর্ট করি। বলি প্রয়োজন, কেন প্রয়োজন ব্যাখ্যা করব। সবাই বলে মা হয়ে কি বলি চায়, কোনো প্রাণীর হত্যা চায় না, কারা চায় সেটাও ব্যাখ্যা করব। কিন্তু আমার ঘরে যেহেতু আমাদের মনে হলো নবরাত্রি করি কি না, 9 দিনে মাকে 9 রকমের সাজাবো, যা যা আছে কাল রাত্রি থেকে শুরু করে স্কন্দমাতা যেমন যেমন আছে, শৈলপুত্রী সেই মতো মাকে সাজাবো, এবং যে যে দিনে যে যে ভোগ দেওয়া দরকার সেগুলো দেবো, তোমার দাদা ঠিক করে। আর রুদ্র চণ্ডী পাঠ যেটা সেটা করব রোজ, আর সপ্তশতী পাঠ করব। এটা তোমার দাদা একটা বছর ঠিক করে যে এটা কন্টিনিউ করব, আমরা শুরুও করি। প্রথম বছর খুব ভালোভাবে জিনিসটা মেটে, কিন্তু নবমীর দিন, পুরো নবমীর দিন আমি ফ্রিজ পরিষ্কার, এটা একদম সত্য ঘটনা, মানে আমি বলছি তোমাকে আমার সাথে ঘটা। আমি ফ্রিজটা পরিষ্কার করছি, ফ্রিজটাকে ওই ট্রেগুলো হয় না ওটা জাস্ট আমি বের করেছি, জিনিসটা কাঁচটা যখন আমি বের করছি, লজিক্যালি ভাবো আমি যখন কাঁচটা বের করছি এরম পড়বে, স্লিপ করে গেলেও এরম পড়বে। জিনিসটা কিভাবে যে ভাঙলো, একটা কাঁচ এইরকমভাবে এসে ডান পায়ে আমার এইভাবে পড়েছে, পুরো ঢুকে গেছিল। আর তখন মানে রক্ত, একদম প্রচুর রক্ত। এবার আমি কাঁচটাকে কোনো রকমে বের করেছি, আর ওই পা নিয়ে হাঁটতে হাঁটতে ঠাকুর ঘরে গেছি তোমার দাদার কাছে, যে আমার এরকম হয়েছে, আমাকে এক্ষুনি মানে যেতে হবে, মানে রক্তটা বন্ধ করো আগে, তাড়াতাড়ি ওঠো। তখনও কিন্তু জপেই ছিল, জপ করছিল। এবার আমি যখন হেঁটে হেঁটে ঠাকুর ঘর পর্যন্ত গেছি, পুরো মনে হচ্ছে যেন কোনো মা আলতা পায়ে হেঁটে গেছে, পুরো রক্ত, মানে এই লেভেলের রক্ত পড়েছে। রক্তটাকে বেঁধে গেলাম লোকাল ইয়েতে, ওখানে ফার্স্ট এড করা হলো, আর বললো যে এইভাবে হবে না, এটা সেলাই পড়বে, পুরো ভেতর পর্যন্ত গেছে জিনিসটা, সেলাই পড়বে, এটা 4টে সেলাই পড়েছিল। নবমীর দিন আমার ঘরে রক্তপাত ঘটলো। দ্বিতীয় বছর আসি এবার, ওটা আমরা কিন্তু মাথাতে অত নিও নি। দ্বিতীয় বছরও কোনো বলি তো হয় না, ঘরে বলি দেওয়া যায় না,
ঠিক নবমীর দিন আমার ঘরে না কিছু রাস্তার বেড়াল এসে বাচ্চা দেয়। তো একটা বাচ্চাকে অনেক ছোট থেকে অনেকটাই বড় করলাম। আমার ঘরের ভেতর ঢুকে একটা ওটা হুলো ছিল, একটা হুলো বেড়াল এসে ওর ঘাটটাকে মোটকে নিয়ে বেরিয়ে গেল। মানে আমি বাঁচাতে পারলাম না, চোখের সামনে দিয়ে বেড়ালটাকে নিয়ে বেরিয়ে গেল। ওখানেও আমার রক্তপাত হলো এবং সত্যি কথা বলতে সন্তান সমত নবমীর দিন আমি আমার ওকে হারালাম। তৃতীয় বছর আবার আঙুল কাটলো নবমীর দিন। জিনিসগুলো পরে না রিলেট করলাম যে পরপর 3 বছর যবে থেকে নবরাত্রি শুরু হয়েছে নবমীর দিন করেই আমার ঘরে রক্তপাত ঘটছে কেন। তখন তোমার দাদা বলল, দেখো এই যে রক্ত দিচ্ছি না অথচ মাকে জাগরিত করছি, কোনো কিছুই বলে দিচ্ছি না, কোনো ফলও বলে দিচ্ছি না, কিচ্ছু করছি, নর্মাল ধূপ দ্বীপ কর্পূর দিয়ে পুজো দিচ্ছি এবং মাকে 9 দিনে 9 ভোগ দেওয়ার যা এবং যা জপ তপ বাড়ানোর করছি। কারণ এই নবরাত্রির সময়টাই তোমার আধ্যাত্মিক জপের মাধ্যমে চক্র জাগরিত করার আইডিয়াল সময়। তো এবার তোমার দাদা ঠিক করলো যে নবমীর দিন আমি কাম্য পুজোর টাইমে বেল পাতায় আমার নিজের বুক চিরে মাকে রক্ত অর্পণ করব, দেখি তারপর হয় কিনা জিনিসটা। এই জিনিসটা করার পর সামান্য রক্ত, বেশি না, এটা বন্ধ হয়েছে, আপাতত বন্ধ হয়েছে। এটা আমার মানে ঘরে ঘটা ঘটনা একদম। তো এটা গেল একটা। এবার ওদেরকে বললাম দুর্গাপুজোটা আপনারা মিটিয়ে নিন, আমার বাড়িতে নবরাত্রি চলে, তো এই সময় আমি কোথাও যেতে পারবো না, পুজোটা পেরিয়ে যাক, লক্ষ্মী পুজোটা পেরিয়ে গেলে আপনার বাস্তুতে যা যা করার করব। এবার দুর্গাপুজো তো ওদের হয়, ওরা গেছে এবং এই সঞ্জয় আর পাপাই, সঞ্জয়ের তো নিজস্ব পুজো, ও পাপাই বলে বন্ধুটাকে নিয়ে গেছে সাথে করে। সেখানে গিয়ে সঞ্জয়ের কিছু অদ্ভুত আচরণ শুরু হয়। এই নবমীর দিন থেকে শুরুটা হয়। কী রকম না, নিজের হাত কেটে, প্রথম সিমটম, নিজের হাত কেটে সঞ্জয় খেতে শুরু করে। আচ্ছা। রক্ত খাচ্ছে, রক্ত চুষছে। তখন ওর মা এসে বলে, এই হাতটা কাটলি কী করে, কী হলো। ও এইভাবে মানে যেন চোখ থেকে আগুন বেরোচ্ছে, লাল নয় কিন্তু, যেন অগ্নি লাভার মতো। ও তাকিয়ে বলে যে সামনে আসবি না, এখন সামনে আসবি না, এরকম। সে গেল, ও নিজেই কিছুক্ষণ পর অজ্ঞান হয়ে যায়। তারপর ওর জ্ঞান ফিরলে ওখানে ব্যান্ডেড দিয়ে ইয়ে করা হয়। পরবর্তীতে রাতে, ওই নবমীর রাতেরই ঘটনা বলছি, দেখে ছেলেটি কোথা থেকে 2টো ঘুঙুর জোগাড় করেছে। ঘুঙুর পরে সারা ঘর হাঁটছে। ওর মা বলছে, ছেলের কি হলো, ঘুঙুর পরে হাঁটছে কেন হঠাৎ করে? অথচ ওই ছেলেটাও ওই ঘরে বড় হয়েছে, বড় পর্যন্ত থেকেছে, কিন্তু দীর্ঘদিন ঘরটি বন্ধ থাকায় ধূপ ধুনো কিচ্ছু পড়েনি, কিচ্ছু না। এবং ছেলেটার গা থেকে অতিরিক্ত সুন্দর গন্ধ বেরোচ্ছে এবং সেই গন্ধ আমাকে ফোন করে জানায় যে দিদি, আপনার চেম্বারে মাটিতে যেমন গন্ধটা পেয়েছিলেন এক্স্যাক্টলি সেম গন্ধ আমার ছেলের গা থেকে বেরোচ্ছে। অসাধারণ একটা গন্ধ, এনি টাইম, শুধু যে চান করে বেরিয়ে হচ্ছে তা নয়, এনি টাইম ওর গা থেকে এই সুগন্ধটা বেরোচ্ছে। একদিন ওর মা রাতে হঠাৎ উঠে দেখে যে ছেলেটা, যেমন আমরা ইন্ডিয়ান ইয়েতে পটি করতে বসি, আলগোছে বসে কিছু একটা দেখছে, আর দেখে নিজেই নিজের মাথার চুল আঁচড়াচ্ছে আয়নায়। নিজেকে দেখছে, চুলটা আঁচড়াচ্ছে, আর মানে যেন মনে হচ্ছে কত বড় চুল আঁচড়াচ্ছে। আচ্ছা, ওই চুলের মধ্যেই কিন্তু ও বেলি ফুলের গজরা নিয়ে এসেছিল, সেটাকে বাঁধার চেষ্টা করছিল। অসাধারণ লাগছে। বলছে আমার ছেলে না ক্রমশ মেয়ের মতো হয়ে যাচ্ছে, লিপস্টিক পরছে, এগুলো পেলো কোথায়? ওর মা বলছে আমার আছে, মানে মা যে বয়স্কা বলে এগুলো ইউজ করে না তা নয়, কিন্তু ঘরে আছে। এবারে দুর্গাপুজোয় গেছে মানে সব সাজের জিনিসপত্র নিয়েই গেছে। এবার এলো দশমীর দিন যখন মণ্ডপে মাকে বরণ করতে যাওয়া হয়, ও তখন সারা গায়ে মুখে সিঁদুর লেপে বসে। তখন ওর মা যখন বরণ করতে যাচ্ছে, বলছে বাইরে কেন যাচ্ছিস, আমায় বরণ কর। ওর মায়ের হাত থেকে বরণের থালা পড়ে মা অজ্ঞান হয়ে গেছে ওকে দেখে। হঠাৎ করে সিঁদুর মেখে এসে বলছে আমায় বরণ কর, বাইরে কোথায় যাচ্ছিস? তখন ওর মা বলে, ছবি পাঠিয়েছিল আমাকে, পুরো ছবি পাঠিয়েছিল। ওর মা বলে আমি তো অজ্ঞান হয়ে গেছিলাম, পরবর্তীতে যখন আমার জ্ঞান ফেরে, আমার বরণ সে বছর করা হয়নি মাকে, আমার জ্ঞান ফেরে, তখন আমি দেখি ও সেইভাবেই বসে আছে। তখন নাকি ওর বাবাকে দিয়ে বা কেউ ছিল, কাউকে দিয়ে ছবি টবি তুলিয়ে আমাকে ইমিডিয়েট পাঠায়, এবং আমি ইমিডিয়েট দেখিনি, সত্যি কথা বলতে দেখিনি। তখন কন্টিনিউ 29টা মিস কল। আমি তখন কল ব্যাক করি, কী হয়েছে? না দিদি আপনাকে আজকেই আসতে হবে।
আরে আজকে ইম্পসিবল, আজ দশমী, আমি মানে নবরাত্রি পূর্ণ করে আজ দশমীর দিন ভাসান আছে, এই আছে, ইম্পসিবল, আজকে যেতে পারবো না। কমসে কম আরও 2 দিন আমাকে একাদশী দ্বাদশী বেরোনো যাবে না, ত্রয়োদশী দিন আমি যাব, এতটা রাস্তা যাব, এবং কি আছে আপনার ছেলের মধ্যে আমি তো জানি না, তা আমারও রাস্তায় প্রচুর বাধা আসতে পারে, আমাকে 2 দিন দিন। বলছে আমি ছেলেকে রাখতে পারছি না। আরও রাতে কি কি মুভমেন্ট হয়, নবমীর রাতে যেটা হয়েছিল, ওদের পাড়ায় পাঁঠাবলি হয়, আজও পাঁঠাবলি হয়। পাঁঠাবলি হয়েছে, ও কোনো বন্ধুকে বলে রেখেছিল ছাগলের মাথাটা যেন দেয়, মানে পাড়ার কোনো বন্ধুকে বলে রেখেছিল ছাগলের মাথাটা দেয়। এদিকে পাপাই তো ওকে ওই অবস্থায় দেখে একদম ভয় পেয়ে গেছে। তো তখন বলছে মানে কি ও বুঝে উঠতে পারছে না, ছাগলের মাথাটা ওকে এনে দিয়েছিল। রাত্রিবেলা দেখে ওই ঘুঙুর পরে এবং পুরো সেজে, একদম মেয়ে ছেলের মতো সেজে, কাঁচা মাথাটা খাচ্ছে। মানে ছাগলের মাথাটা কাঁচা খেতে দেখেছিল। একটা মা যদি তার সন্তানকে এইভাবে দেখে, তার মাথার আর কোনো ঠিক থাকে? হিতাহিত জ্ঞান শূন্য হয়ে যায় সে। তখন ও বলছে যেমন করে হোক আপনি আসুন, আমি জানি না, আপনাকে আসতেই হবে। তো মহাবিপাকে পড়লাম, কি করে যাব, একাদশী দ্বাদশীতে বেরোনো, কি করে যাব? না ওখানে না তারাপীঠে আমাদের একজন পরিচিত আছে পুরোহিতের, আলাম, ওর নাম হচ্ছে শরিদ্দা। তো ওনাকে বললাম যে দাদা আপনি একটু এই অ্যাড্রেসে যান, কি অবস্থা একবার দেখে আসুন, আমি 2 দিন বাদে যাচ্ছি, তাহলে আপনি ভয় পাবেন না, আপনি একটা রুম খালি করুন, ওনার থাকার ব্যবস্থার জন্য আমি একজন পুরোহিতকে পাঠাচ্ছি, তারাপীঠের একজন পুরোহিতকে আমি পাঠাচ্ছি। তো তরিদ্দা গিয়ে দেখে আসবে কি ব্যাপার। তরিদ্দা যায়। তরিদ্দা যখন ওকে দেখে এবং ওর মাথায় কিছু ক্রিয়া করে, বলে, আমাকে ফোন করে বলে, পূর্ণিমাদি এটা কিন্তু সাধারণ কোনো এনটিটি না, এটা এনটিটিই নয়। আচ্ছা, এটা কোনো এনটিটি নয়, আমার যতদূর মনে হচ্ছে আমি এর সলভ করতে পারবো না, তোমাকে আসতে হবে। আলাম সলভ করতে না পারো বন্ধন করে তো রাখো কমসে কম। এবার ওর ছাদে শুরু হলো পায়রা মরে পড়ে থাকা, অনেক পায়রা মরে পড়ে থাকছে, প্রত্যেক দিন পায়রা মরে পড়ে থাকছে। মানে কাক তো লেগেই আছে। এবারে ওর বাড়িটা না পুরো গন্ধে ভরে যাচ্ছিল, আর ওই ছাগলের মাথাটা যে চিবিয়ে খেয়েছিল তারও কিছু অংশাবশেষ ছিল। আর সকাল হলেই ছেলে বলছে আমি দুর্বল হয়ে যাচ্ছি, হাঁটাচলা করারও ক্ষমতা নেই, আর রাত হলেই তাণ্ডব। 2 দিন কোনো রকমের শান্তদ্বীপ পেরোয়, 3 দিনের দিন আর কিচ্ছু না দেখে পুরো তোমার দাদাকে সাথে নিয়ে আর গুরুদেবের আশীর্বাদ নিয়ে, গুরুদেবকে জানিয়ে গেছিলাম, আমাদের গুরুকে জানিয়ে গেছিলাম যে এরম এরম কেস। বাবা বলে দেখ যা, যদি কিছু গন্ডগোল হয় আমাকে জানাবি। আমাদের বাবা মানে গুরুদেব আজও ফোন ইউজ করেন না, ঠিক আছে? তো ওনার একজন অ্যাসিস্ট্যান্ট আছে মানবদা, বলে মানবকে জানাবি, মানব আমাকে বলবে, কোনো অসুবিধায় পড়লেই জানাবি। ঠিক আছে, গেলাম। সেম জিনিস, ওদের বাড়ি তো আগে আমি গেছি বাস্তু ভিজিট করতে, লোকেশন জানা গেছি। তো তোমার দাদা, এবার তোমার দাদা মানে ফার্স্ট গেল, তোমার দাদা ঢুকে বলছে যে অসাধারণ, মানে মনে হচ্ছে যেন এখানেই জপে বসে পড়ি, মানে এত সুন্দর লাগছে। রাত হলো, ওর তাণ্ডব আবার শুরু হলো। খালি বলে আমি মন্দিরে বেরিয়ে যাব, আমি মন্দির যাব, আমায় যেতে দে, খালি একটাই কথা, আমায় যেতে দে, আমায় মুক্ত কর, আমায় যেতে দে, আমায় মুক্ত কর। তখন আমরা বললাম তো আমরা যেমন ভূতেদের সাথে ট্রিট করি ঠিক সেই ট্রিটই করছিলাম, তোকে যেতে দেবো, তুই মুক্ত হতে চাস? ও বলে হ্যাঁ। গঙ্গা জল ছেটাচ্ছি, কিচ্ছু কাজ দিচ্ছে না। হনুমান চালিসা বলো বা নরসিংহ স্তোত্রম, এবং সবথেকে বড় কথা আমরা কালপুরুষ দর্পণ দেখাই, কালপুরুষ দর্পণ, ভয় পাচ্ছে না, কিন্তু আনন্যাচারাল ব্যাপার রয়েছে, কনফিউজড, আমরা সকলে কনফিউজড যে কী পেয়েছে। কালপুরুষ দর্পণ দেখার পর স্থির থাকার কথাই না, আমাদের যা যা দ্রব্য থাকে চূর্ণ ছড়াচ্ছি, কিছুতেই কিছু হচ্ছে না। আর গায়ে অসাধারণ, মানে তুমি মোহিত হয়ে যাবে ওর গন্ধে, না মনে হবে তোমার যেন এখানে বসে জপ তপ করি, ধূপ ধুনো, দারুণ গন্ধ। এবারে বললাম দেখো তুমি কে জানি না, আমাদের কিছু ভুল হলে ক্ষমা করো, কিন্তু তুমি ছেলেটাকে মুক্ত করো, তুমি কে, আর তুমি যে মুক্তি পেতে চাইছো তুমি কে, কিভাবে তোমাকে মুক্ত করব? তখন ও বলে আমি যোগিনী, আচ্ছা, আমার নাম বিনায়কী। 64 যোগিনী আছে, তাদের মধ্যে একজনের নাম বিনায়কী। গণেশের মতো তার সুর হয়, কিন্তু সেই রূপে তো সে নেই। বলে আমি যোগিনী, আমাকে বহু বছর আগে এর পূর্বপুরুষ, মানে ছেলেটার দাদুর দাদুর সম্পর্কিত হচ্ছে কিছু, বহু বছর আগে ওই কুয়ো, একটা কুয়ো পার ছিল, ওখানের মধ্যে ও তন্ত্র সাধনা করতো, ওর দাদু ছোটোখাটো তন্ত্র, গ্রামগঞ্জে যেটা হয়, সেখানে আমাকে যন্ত্রমে বন্দি করে রেখেছে। ওখান থেকে যন্ত্রমটা তুলতে হবে, যন্ত্রমটা তুলে যার নিয়ম আছে সেই নিয়ম মেনে আমাকে মুক্ত কর, আমি দীর্ঘদিন বন্দি।
তখন ওর মা বলে, ওর মা নিজে থেকে বলে উঠছে, মানে ছেলেটির মা, সঞ্জয়ের মা বলছে তুমি যদি মা এতদিন বন্দি আছো, আমরা তো এখানেই থেকেছি, ছেলেকে মানুষও করেছি এখানে, তখন তো কিছু হয়নি। বলে আমি তো বন্দি ছিলাম, মুখ বন্ধ করে রাখা হয়েছিল, এবং তোরা এতদিন আমায় পুজতিস। কুয়োর ওখানটাতেই তুলসীতলা ছিল, এবং ওই তুলসীতলার নিচেই কোনো যন্ত্রমে মা আবদ্ধ আছিল। তুলসী মঞ্চে প্রদীপ আর ধূপ দেওয়া হতো বলে মাও পেত, তুলসী মঞ্চে ভোগও দিত, মা পেত। দীর্ঘদিন তোরা যে আমাকে এইভাবে ছেড়ে চলে গেলেই বেঁচে যাবি, তোর ছেলের চাকরি আমি খেয়ে নেব, তোর ছেলে চাকরি করতে পারবে না। তো চাকরি কিন্তু সত্যি ও কলকাতায় আসার পর 2-3টেও চেঞ্জ হয়ে এমএনসিতে তারপরে ও পায়, এবং সেটার জন্য চার্ট দেখি, তো আমরা দেখি ছেলেটা ছন্ন ছাড়া রয়েছে। তো আমরা ভাবি ছন্ন ছাড়া যদি কারুর থাকে তো কাজকর্মের এরকম হতে পারে যে একটা কাজকর্মে টেকসই নাও থাকতে পারে। আমরা ওই দিকে ট্রিটমেন্ট করছিলাম, আসলে গোড়ায় গলদ অন্য জায়গায় ছিল। তো তখন মা বলেন, আমি মাই বলছি, তখন মা বলেন যে আমাকে এইভাবে মুক্ত করতে পারে, তোরা কেউ পারবি না, অঘরী ছাড়া আমায় মুক্ত করতে কেউ পারবে না। একদম ঠিক কথা বলেছে। কাউকে যদি ডাকিনী যোগিনী পায়, তাকে মুক্ত করা সাধারণ কোনো তান্ত্রিকের অসাধ্য। আচ্ছা। ও তার রিচুয়াল আলাদা আছে, তার সংসার থাকলে চলবে না, কারণ সে তো নিজেই মায়ের অংশ, কতটা পাওয়ারফুল বুঝতে পারছো। সে যে ছেলেটাকে মেরে দেয়নি, মায়ের অশেষ কৃপা যে সে মেরে দেয়নি, সে এতদিন ভোগ পায়নি, তাই সে ওইভাবে কাঁচা খেকো হয়ে উঠেছিল, যা পাচ্ছিল তাই খাচ্ছিল, কাঁচা মাংস, ছাগলের মাথা। এই বলছে এতদিন যে আমাকে বলে গেছিস যে আমরা যাচ্ছি, এরমভাবে ছেলেটা বলছে। তো বলি মা, এবং দুর্গাপুজোর সময় তো আরও বেশি জাগ্রত হয়ে উঠেছে। বলি মা, তোমাকে কথা দিচ্ছি, কালী পুজোর রাতের আগেই তোমাকে মুক্ত করব, কারণ কালী পুজোর সময় সে আরও ভয়ঙ্কর হয়ে উঠবে। কালী পুজো আসার আগেই তোমায় মুক্ত করব। এই যে তুমি বললে অঘরী দ্বারা, আমরা তোমায় কথা দিয়ে যাচ্ছি, তুমি কোনো ছেলেটাকে ক্ষতি পৌঁছাও না, কিছু করো না, আমরা কালী পুজোর আগে অঘরী নিয়ে এসেই তোমাকে মুক্ত এখান থেকে করব। তোমায় বন্দি করার সাধ্য কারণ নেই, যে তান্ত্রিক করেছে সে খুব ভুল করেছে। বলছে ভুল করেছে, সে এখনও মুক্ত পায়নি, দেখে পিশাচ হয়ে ঘুরছে। আমি না মুক্ত হলে ও মুক্ত পাবে না, মুক্তি পাবে না। তো ওনাদেরকে জিজ্ঞেস করি আপনারা দেখেছিলেন সেই তাকে? বলছে না, আমি শ্বশুরের, মানে ভদ্রমহিলা বলছে, আমি শ্বশুরের মুখে শুনেছি তার কেউ ছিল যে তন্ত্র সাধনা টুকটাক করতো, কিন্তু দিদি এত বাড়াবাড়ি হয়ে গেছে এটা বুঝতে পারিনি যে কোনো যোগিনীকে তিনি বন্দি, মানে যোগিনীকে উনি সাধনা করে সিদ্ধি লাভ করেছিলেন, যোগিনী সাধনায় সিদ্ধি লাভ করে সেই যোগিনীকে বন্দি করে দিয়েছিলেন। এবার বাবার কাছে এলাম, মানে আমার গুরুদেবের কাছে ফিরে চলে এলাম, কিচ্ছু করতে পারিনি, শুধু মাকে বলে এসেছি মা তুমি ছেলেটার কোনো ক্ষতি পৌঁছবে না, আর আমি কথা দিয়েছি যখন এতদিন তুমি স্টে করো, কিন্তু আমরা আর ওনার মাকে বলি উনি যেখানে আছেন সেখানে নিত্য ভোগ দেবেন, মাছ দেবেন, শোল মাছ হলে খুব ভালো হয়, নিত্য শোল মাছ ভোগ দিন, দেখবেন আপনার ছেলে ঠিক থাকবে। আচ্ছা, ছেলেটা কিন্তু এর মধ্যে কলকাতা আসা যাবে না, মা পুরো বলে দিয়েছিলেন যে এখন এই ঘর থেকে বেরোনো যাবে না ওর, যেহেতু ওকেই ধরেছে। এবার আমি বাবার কাছে এলাম, আমাদের বাবাও তান্ত্রিক গোছের, অঘরী নন, কিন্তু আমাদের বাবারও সংসার নেই। বাবাকে বললাম বাবা কি করব? বলল চলে যা, আমার একজন পরিচিত বেনারসে আছে, মণিকর্ণিকায় পাবি ওকে যা, ওকে নিয়ে আয় ডেকে। ফোন টোন তো ইউজ করে না, তোমাকে সশরীরে তাহলে আসতে হবে এবারে খুঁজতে, আদৌ কোথায় খুঁজে পাবো কিচ্ছু জানি না। এলাম বেনারস, এলাম, এই আগেই গেছিলাম, বেনারস এসে ওনার খোঁজ চালালাম, বললাম মণিকর্ণিকায় ওনার নাম করছি যে আছে, ওনার নাম আমি নিচ্ছি না, আছে, ওনাকে চাই, দরকার। এবারে সবাই বলছে কেন দরকার, কি দরকার? তখন আমাদের গুরুদেবের নাম করলাম, বললাম ইনি পাঠিয়েছেন, আমরা ওনার শিষ্য, তো উনি পাঠিয়েছেন, ভীষণ দরকার, ওনাকে নিয়ে যেতে হবে। 3 দিন বেনারসে স্টে করলাম, তারপরে ওনাকে পাওয়া যায়। আচ্ছা। ফোন নাম্বার দিয়ে এসেছিলাম, যাদের সাথে কথা বলেছি সকলকে, যে ওনার দেখা পেলেই, এবারে অঘরী তো কোথায় থাকে কেউ জানে না, তো বলে যে হ্যাঁ আছে। যখনই আমাদের গুরুদেবের নাম করেছে উনি বলেছেন কোন হোটেলে আছে যাব, আমাদের সাথে দেখা করতে আসে বাবা। বাবাকে সব ঘটনা বলি, বাবা কপাল কুণ্ডলা নিয়ে এসছিলেন, তো তিনি ধ্যানে বসলেন, কিচ্ছু বলতে হলো না, সব বলে দিল, সব বাবা বলে দিল। বলছে আমি যাব, কিন্তু আমার মূল্য হচ্ছে ওদের ঘরে, মানে ঘরটাকে আমি পুরো ফ্রি করে দেবো, মুক্ত করে দেবো, কিন্তু তার বদলে আমাকে ওদের বাড়িটা বিক্রি করে কোনো টাকা নেওয়া যাবে না। টাকা নেওয়া যাবে মানে ওরা যাকে খুশি বিক্রি করতে পারে, দান করে দিতে হবে, টাকা নেওয়া যাবে না।
আচ্ছা, মানে বাবা নিজে চাননি যে আমার বাড়ি চাই, বাবার তো আর বাড়ি চায় না, বলে যাকে খুশি দান করে দিক, কোনো গরিব অনাথালয়ে দান করে দিক, বৃদ্ধাশ্রমে দান করে দিক, কিন্তু এর পরিবর্তে একটা টাকাও নেওয়া যাবে না। কারণ এখানে মা বাস করছিল, মাকে দিয়ে বাড়ি দিয়ে দেওয়া মানে মায়ের যেখানে বাসস্থান দিয়েছিল তাকে দিয়ে দেওয়া মানে মাকে বিক্রি করে দেওয়া, আরও ক্ষতি আসতে পারে। এবার এই সঞ্জয়ের মায়ের মাথায় বজ্রাঘাত, বলে যে আমি যার আশায় ছিলাম যে এই টাকাটা পেলে আমি একে ওকে তাকে শোধ করব সব ধারগুলো, ছেলে আমি কি করব এবার। তো কিন্তু মা বলে যান যে তুই সমস্ত ধার মেটাতে পারবি, আমার আশীর্বাদ তোর কুলে তোর বংশে সদা সর্বদা থাকবে, কিন্তু এই বাড়ি কাউকে বিক্রি করা যাবে না। ওর যা মূল্য হচ্ছে বা যা হচ্ছে তুই অনাথ আশ্রমে বা বৃদ্ধাশ্রমে দিয়ে দে এটা যা করার জন্য। তো ওই অঘরী বাবা এলেন, মানে আমাদের সাথেই এলেন, আমাদের সাথেই এসছেন ডিরেক্ট আমার বাড়িতে একদিন ওরা বাড়িতে থাকতে না একদম পছন্দ করে না, অঘরী যারা হয় বাড়ির একদম। বাবাকে আসার পর পা ধোয়াচ্ছি, বাবাকে আসার পর আসন কেঁদে, বাবা এসব কিচ্ছু লাগবে না, শুধু ওই আমার তারামায়ের রুমে বসে ঘরে তিনি জব করছেন। আর বললো পরের দিনই কিন্তু আমি বেরোবো। আমি হ্যাঁ বাবা পরের দিনই, শুধু রাতটুকু পেরিয়ে যাক। পরের দিনই বাবাকে নিয়ে ওদের বাড়ি গেলাম, বাবা পা রাখলো, বাবা পা রাখার সাথে সাথে রুদ্রাক্ষ বাবার খুলে গেল, মানে মা এত রেগে বসে আছে। তখন বাবা যেতে উনি বলে উঠলেন, এসছিস এবার তোর কর্ম কর। মা বেরোতে চাইছেন পুরোপুরি, তিনি কিচ্ছু না, এক হলুদ সর্ষে দিয়ে গন্ডি কাটলেন, চামেলির তেল আর জ্যাসমিন ফুল, সত্যিই জ্যাসমিন ফুল নিয়ে এসছিলেন, আর ওই কপাল পাত্র। বলে তুলসী মঞ্চটা ভাঙ, তুলসী মঞ্চটা ভেঙে মাটিটা কুড়তেই থাক। দিয়ে ওদের বাড়ির একজন একে দেখে কুড়ে কুড়ে কুড়ে, মানে ওই যন্ত্রম দেখে বোঝা যাবে না, মানে অদ্ভুত একটা জিনিস পাওয়া গেল। ওই অঘরী বাবা বললেন যে ওটাই যন্ত্রম। আমরা সাধারণত যন্ত্রম দেখে অভ্যস্ত অন্যরকম, কিন্তু এ দীর্ঘকাল আগের, তখন কিরাম যন্ত্রম কী হতো কিছু জানি না। তো বাবা যখন বলেছেন ওটাই ওখানেই বন্দি আছে, ওটাকে তোল, ওটাকে তুলে বাবার কাছে দিলাম। বাবা দেখলেন, বাবা দেখার পর ওই কপালের মধ্যে ওটাকে রাখলেন, মানে আমি পুরো প্রসেসটা যেটা দেখেছি সেটা, মন্ত্র কি করেছেন জানি না আমি, তিনি মন্ত্র কিভাবে কি করেছেন। তার মধ্যে চামেলির তেল দিলেন, তার মধ্যে একটা পাঠা বলি দিয়ে নিয়ে এলেন, পাঠাটাকে রাখলেন, কালো পাঠাটাকে রাখলেন, তার উপরে কর্পূর জ্বাললেন, জেলে সঞ্জয়কে আরতি করলো। মানে এখন তার মধ্যেই তো মায়ের বাস, তাকে আরতি করলো, একবার ক্লকওয়াইজ একবার অ্যান্টি ক্লকওয়াইজ আরতি করে কিছু চিতার ভস্য তার উপর ছুঁড়ে মারল। তারপর কিছু মন্ত্র দ্বারা দেখলাম করে সারা রাত ব্যাপী চলেছিল। তারপরে মাকে মুক্ত করে ছাড়ালেন। মা তখন বললেন, আমি যাচ্ছি, মানে আমাকে মুক্ত করেছিস তার জন্য আমি তোদেরকে আশীর্বাদ দিয়ে যাচ্ছি যে তোর পরিবারে তোর যে বংশের সন্তান আসবে, আমাদের সামনে মানে বলেছেন, ওই সঞ্জয় বলছে, আমরা পুরো শুনেছি যে তোদের বংশে সঞ্জয়ের যে সন্তান হবে সে মায়ের ভক্ত হবে, কালী ভক্ত হবে, ঠিক আছে? আমি কোনো রকম কোনো বাধা তোদের পরিবারে আর আসতে দেবো না, তোরা অনেক ধন সম্পদের মালিক হবি, যেমন তোরা পূর্বে ছিলি, মানে এই যে এত বাড়ি ইয়ে ছিল, কিন্তু এই যেটা বলে গেলাম এই বাড়িটা বিক্রি করা যাবে না, দান করে দে, বিক্রি করা যাবে না। এই বলে মা মানে একটা নীল জ্যোতি দেখলাম, একটা নীল জ্যোতি বেরিয়ে ওই মানে কপালের মধ্যে ঢুকে গেল। ইনস্ট্যান্ট বাবা ওই ঘর থেকে বেরিয়ে গেলেন, অঘরী বাবা ওই ঘর থেকে বেরিয়ে গেলেন, বেরিয়ে গিয়ে কিছু বন্ধন ক্রিয়া করলেন আর বললেন এখানে 1 সেকেন্ড আর দাঁড়াবো না, এই মুহূর্তে সবাইকে নিয়ে বেরিয়ে চল। এবারে মেয়ে ছেলেদের যা হয়, সঞ্জয়ের মা বলছে আমার এটা রাখা আছে ওটা রাখা আছে সেটা নিয়ে নি, বলে কিচ্ছু, দুর্গাপুজোর সময় এসছে তো সব নিয়ে, তো বলছে কিচ্ছু গোছাতে হবে না, এক্ষুনি বেরিয়ে পড়বি, তোর সব হবে, মা আশীর্বাদ করে গেছে, যা আছে থাক, কিচ্ছু নিয়ে বেরোবি না, যেমন আছে সেই অবস্থায় দান করবি, এক্ষুনি বেরিয়েছ, কোনো মোহমায়া যেন পিছনে না থাকে। তো দেখলাম ভদ্রমহিলা খুব একটা ইচ্ছে ছিল না যদিও, যাই হোক, তা আমরা সকলে মিলে বেরিয়ে এলাম। এখন খবর হচ্ছে সঞ্জয়ের বিয়ে ঠিক হয়েছে, এখনও হয়নি, বিয়ে ঠিক হয়েছে এখনকার খবর। আর সত্যিকারের জবটা ছেলেটা ঠিকঠাক করছে, আর ওদের বক্তব্য ওরা বাড়িটা এখনও কাউকে দিয়ে উঠতে পারেনি বা বিক্রির চেষ্টা তো করেইনি। এবার আমি সত্যি কথা বলতে ক্লায়েন্টের যতদিন যোগাযোগ রাখে ততদিনই খবর জানতে পারি, তারপরে তো জানতে পারি না। এবার বাড়িটা সে আদৌ অনাথাশ্রমে বা বৃদ্ধাশ্রমে দিয়েছে না দেয়নি জানি না, তবে এই পডকাস্টের থ্রুতে আমি আবারও বলবো, যদি তাদের মনে বিন্দুমাত্র লোভ থাকে যে না এটা আমি বিক্রি করব, তাহলে মারাত্মক ক্ষতির সম্মুখীন হতে পারে। তো এটা যেন তারা না করে, এবং আমি পার্সোনালিও বলি, যতবারই ফোনে কথা হয় আমি বলি ব্যাপারটা।
এইভাবে সে মুক্ত হলো। এবার এখানে বলবে তাহলে তুমি দিদি কি করলে, সত্যি কথা আমি এখানে কি করলাম। দেখো আমি বারবার বলছি, এনটিটি বলো, নর্মাল পিশাচ বলো, পিশাচিনী বলো, তাদেরকে কোনো একটা ইয়েতে বের করা যায়। আমি রোগটা গিয়ে ধরতে পেরেছিলাম, যেটা সাধারণ কিছু নয়। আমিও বাবাকে গিয়ে বলেছিলাম, বাবা কখনোই ভালো গন্ধ বেরোনোটা সম্ভব না, ঠিক আছে, এবং ভাইব ভীষণ সুন্দর, মানে কেস ধরা যাচ্ছে না, তাদেরকে তাড়ানো যায়। কিন্তু কোনো ব্যক্তিকে যদি ডাকিনিটাও প্রযোজ্য, ডাকিনি যোগিনী ধরে বা কোনো যক্ষিণী ধরে, তাদেরকে বের করা অঘরী ছাড়া অসম্ভব। তান্ত্রিকরা খুব সহজে পারবে না। যদি মা আদেশ দেন বা যদি কেউ কালি সিদ্ধ থাকে, সিদ্ধ তো মানে আমাদের যা আয়ু, তাতে এই আয়ুর মধ্যে আমরা কিন্তু কোনো সিদ্ধিলাভ করতে সেইভাবে কালি সিদ্ধিলাভ করা অসম্ভব ব্যাপার, দীর্ঘ বছরের প্রয়োজন। স্বয়ং রামপ্রসাদ এগুলো বাই বর্ন জন্মায়। আজ বামদেব বলো, রামপ্রসাদ বলো, কৃষ্ণানন্দ আগমবাগীশ বলো, তারা মায়ের দেখা পেয়েছিলেন। এগুলো বাই বর্ন তাদের ছকেই থাকে, যে কারণ কি তারা পূর্বজন্মে কিছু কর্ম ছেড়ে এসেছেন, বাকি কর্মটা কমপ্লিট করতে এসছে। আমি তো এখনও সেই জায়গায় পৌঁছে যাইনি নিশ্চয়ই, একদম সত্যি কথা বলতে তো কোনো বাধা নেই। আমি তো এখনও সেই এত বড় সাধিকা হয়ে যায়নি যে আমি মানে যোগিনী সিদ্ধ বা ডাকিনী সিদ্ধ হতে পেরেছি, বা সত্যি কথা বলতে ডাকিনী সিদ্ধ হওয়ার আমার কোনো ইচ্ছাও নেই। কারণ আমার গৃহস্থ আছে, আমার সংসার আছে। সমস্যা হয়ে যাবে, সমস্যা মানে মারাত্মক সমস্যা হয়ে যাবে। এরকমই বিভিন্ন আরও ক্লিপস পাওয়ার জন্য, আরও বিষয়ে জানার জন্য আমাদের এই চ্যানেল ইউটিএস ক্লিপসকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।